আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, কোনো এককালে হয়নি কো জয়, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আজ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশের নারীরাও ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে দাপটের সাথে তাদের অবস্থান জানান দিচ্ছে। তো আজকে আমরা এই বিস্টক আলোচনাটি আমরা উৎসর্গ করেছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, এবং সেই সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে নারীরা কতখানি অবদান রাখছে এবং সেই অবদান রাখতে গিয়ে তারা কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, এসব নানা বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। আমরা আজকে এমন একজন উদ্যোক্তা ব্যবসায়ী পেয়েছি যিনি বাংলাদেশের একটি নামকরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হচ্ছেন খালেদা ইয়াসমিন, ইম্পালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমি প্রথমেই বলতে চাই, এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনাদের কলাকুশলী এবং সেটের সামনে যারা বসে আছেন সকলকে আমার নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা। জি, যেটি হচ্ছে যে আজকে তো সারা বিশ্বেই এই দিবসটি পালিত হচ্ছে। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে এই দিবসটিকে আপনি কি হিসাবে দেখছেন, এবং যে উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হচ্ছে সারা বিশ্বে, বাংলাদেশের বাস্তবতা সেটি আসলে কতখানি সামঞ্জস্যপূর্ণ, এবং বাংলাদেশে এটি উদযাপন হচ্ছে এবং আপনারা নারী উদ্যোক্তারা কিভাবে এখানে যে প্রতিবন্ধকতা আছে সেটি আপনারা কিভাবে মোকাবেলা করছেন, সেটি যদি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে 1957 সালে আমেরিকার শিকাগো শহরে একটি সেলাই কারখানাতে নারীরা এটা একটা আন্দোলন করেছিল, ওদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যতা ছিল পুরুষদের সাথে, সেটা নিয়ে আন্দোলন করেছিলেন। এবং পরবর্তীতে জাপানের নেত্রী ক্লারা ভেঙ্কা এই তাদের ন্যায্য হিসাকে আদায়ের লক্ষ্যে উনিও সংগ্রামে মেতেছেন এবং ন্যায্য হিসা আদায় করে দিয়েছেন, এবং সেই থেকে এটা বিশ্ব নারী দিবস পালন করা হয়। এবং পাশাপাশি আমরাও আজকে বহির্বিশ্বে সব কিছুতেই কম্পিটিশনে আছি, আমরা বাংলাদেশও সেই দিবসটি পালন করছে। তো আমি মনে করি আসলে নারী পুরুষের মধ্যে বৈষম্য থাকা উচিত না। আমি চাই যে নারী পুরুষ একজনের পিছনে আরেকজন নয়, সমান্তরালভাবে একই সাথে সহযাত্রী হবে, তারা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করবে, সেটা হোক আমাদের ব্রত। এবং ডে বাই ডে সেটা কিন্তু আমরা খুব পজিটিভভাবে নিচ্ছি। এখন প্রতিটা প্রতিষ্ঠানে দেখবেন যে পুরুষের পাশাপাশি নারীরা কিন্তু কম্পিটিশন করে যাচ্ছে, কোনো অংশেই তারা পিছিয়ে নয়, এবং তারা কিন্তু চায় না যে আমরা নারী হিসাবে এক্সট্রা প্রায়োরিটি পাবো। ওরা মনে করে, এবং প্রতিটা মেয়ের এখন আপনি গার্মেন্টস লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত দেখবেন যে ওরা সমান্তরালভাবে কম্পিটিশন করে এগিয়ে যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ জিনিস। তো আমি মনে করি যে আসলে আমরা পিছনে নয়, আমরা পাশাপাশি থাকতে চাই। একটা সময় তো আমরা দেখতাম যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে 25 থেকে 30 লক্ষ নারী শুধুমাত্র শ্রমিক হিসেবে কাজ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই গার্মেন্টসের নেতৃত্বও দিচ্ছে নারীরা। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ থেকে, সে একেবারেই সাধারণ থেকে কাজ করে করে একদম গ্রাউন্ড লেভেল থেকে দেখা যাচ্ছে যে শুয়ের মধ্যে যে সুতা ঢুকিয়ে ওখান থেকে শুরু করে একদম টপ লেভেলে সে এখন পরিচালনা করছে। তো এটা তো অনেক দূর এগিয়ে গেছে মেয়েরা। তো আমরা আসলে এটি তো শুনলাম, সেটি হচ্ছে এখন আপনার একটু গল্পটা শুনতে চাই। আপনি আসলে কিভাবে নারী উদ্যোক্তা হলেন, আপনার শুরুর গল্পটা কি ছিল? আসলে শুরুতেই বলতে হলে স্মরণ করতে হয় আমার নারী উদ্যোক্তার পিছনেও কিন্তু আমার হাজবেন্ড প্রফেসর ডাক্তার মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য, এবং সেটা আমাকে বলতেই হয়। 2006 সালে যখন আমাদের ইম্পালস হসপিটালটা তৈরি হতে যাচ্ছে, এবং আমরা বেশ কিছু উদ্যোক্তা ডক্টররা মিলে যখন করছিলেন, আমার হাজবেন্ড কিন্তু ডক্টর, কিন্তু সেইটা সঙ্গে ছিল, কিন্তু আমাকে এটা শুধু ইনক্লুড করা হলো, বলে যে আমরা ডাক্তাররা তো শুধু ডাক্তারি করব, ম্যানেজমেন্টে অনেক কাজ থাকে, তুমি খুব ভালো ম্যানেজ করতে পারো, তুমি এটার সঙ্গে থাকো। তা আমি বলেছিলাম যে না, আমি তো ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে আমি পাশ করেছি, কাজে আমি ডাক্তারদের এখানে কি করব। তখন ও বলে যে ডাক্তারদের এখানে অনেক কাজ, ম্যানেজমেন্টে কাজ করবা। তো ওর ওই কথার প্রেক্ষিতে আমি ওখানে ডিরেক্টর হই, এবং আমাদের হসপিটালটা শুরু থেকেই কিন্তু একটা ইতিহাস হয়ে গিয়েছে। ইতিহাস হলো এই কারণে যে এটা শোরপালিংয়ে প্রথমে
মানে এটা ফল করেছিল কাজ ওই করতে গল্পটা গিয়ে। একটু পরে শুনবো আমরা। তার মানে আপনি হচ্ছে 2006 সালে ইম্পালস হসপিটালের সাথে আপনি হ্যাঁ, যুক্ত একদম হলেন। মানে এটা ম্যানেজমেন্টের- জায়গা কেনা থেকে হ্যাঁ, শুরু করে আমি হ্যাঁ, এটার সাথে সম্পৃক্ত শুরু ছিলাম। করলেন। কিন্তু পরবর্তীতে- আমরা একটু তার আগের গল্পটা শুনতে চাই। আপনি বলছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করেছেন, তারপরে আপনি কোথায় গেলেন? হ্যাঁ, তারপর আমার তো আমি একটা কলেজে ছিলাম, তারপরে আমার তো বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো, তো কলেজে নেওয়া অনেক মানে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের লালন পালন করে কলেজে কাজ করাটা একটু কঠিন ছিল। তো যাই হোক, আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল যে আমি সেই জন্যই ডাক্তার মেয়ে বিয়ে করি নাই, নন মেডিকেল বিয়ে করেছি, যে আমার বাচ্চাদেরকে যেন মা যত্ন করে। তো ঠিক আছে, ওর ওই কথার প্রেক্ষিতে আমি বাচ্চাদেরকেই যত্ন করা শুরু করলাম, এবং আল্লাহর রহমতে আমার বাচ্চারা খুব ভালো করেছে। যে মায়ের যে এক্সট্রা যত্ন থাকলে বাচ্চাদের একটা এক্সট্রা ভাবি হয়, সেটাও আমি দেখলাম। তখন কি কিন্তু আপনার- বাচ্চারা যখন একটু হাঁটি হাঁটি পাপা করলো, তখনই আমি ভাবলাম যে না, আমার কিছু করতে হবে, করা উচিত। তখন আমি হসপিটালের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আচ্ছা, হসপিটালের সাথে সম্পৃক্ত হওয়ার আগে কি আপনি অন্য ব্যবসার কথা ভেবেছিলেন? না, তেমন কোনো ব্যবসার কথা আমি ভাবিনি, হসপিটালটা থেকেই আমার শুরু। আচ্ছা আচ্ছা, তারপর এখন হসপিটালটার কি অবস্থা? আল্লাহর রহমতে আমাদের ইম্পালস হসপিটাল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এবং অন্যান্য হসপিটালের সাথে কম্পেয়ার করলে যে আমাদের হসপিটাল কোনো দিক থেকে পিছিয়ে নয়। হ্যাঁ, এখানে সব রকমের একই ছাদের নিচে সব রকমের চিকিৎসার ব্যবস্থা আছে, এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ডাক্তার ইম্পালস হসপিটাল আছেন, এবং এটা ডাক্তারদের সমন্বয়ে গঠিত। ইম্পালস হসপিটালটি প্রায়, এখানে আমরা 204 জন শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর মিলে, এর মধ্যে ম্যাক্সিমামই ডক্টর, আচ্ছা এবং প্রতিটা সাবজেক্টেরই ভালো ভালো ডক্টর আছে। আচ্ছা, আপনি যে কথাটি বলছিলেন যে আপনার হাজবেন্ড চেয়েছিলেন যে ম্যানেজমেন্টে আপনি আসেন, কারণ তারা তো ডাক্তার, তারা তো ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকবেন। জি। তো এখন আপনার যারা শেয়ার হোল্ডার আছে, তারা এখন স্যাটিসফাইড কিনা যে আপনি ম্যানেজমেন্ট সামলাচ্ছেন, এবং এই ম্যানেজমেন্ট সামলিয়ে ইম্পালস হসপিটাল এখন যে পর্যায়ে চলে এসছে, তারা আসলে মনে করছে কিনা যে তাদের সিদ্ধান্তটা সঠিক ছিল? এখন সেটা তো আসলে এক একজনের চিন্তা ভাবনা। তো যাই হোক, আমি এই কারণেই মনে করব যে যেহেতু আমি ওখানে ডিরেক্টর ছিলাম, সেখান থেকে ম্যানেজিং ডিরেক্টর কিন্তু হয়েছি আমি ভোটের মাধ্যমে। আমাদের 77টা ভোট ছিল, 77টা ভোট থেকে আমাদের 73টা ভোট আমি পেয়েছি, 2টা ভোট আমাদের এক্স এমডি পেয়েছেন, আর 3টা ভোট হলো নীরব ছিল। কাজে এ থেকে 92% ভোট যেহেতু আমার দিকে পড়েছে, নিশ্চয়ই ওনারা সন্তুষ্ট থেকে আপনাকে চিন্তা ভাবনা করেছেন। করেছেন। এবং আমি তো 2023 সালের 9 জানুয়ারিতে ডিরেক্টর থেকে ম্যানেজিং ডিরেক্টর হয়েছি, এবং এখনো পর্যন্ত সুন্দরভাবে চালিয়ে নিচ্ছি, তেমন কোনো কমপ্লেন নাই। তবে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। যে আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে হয়তো এটি শুনতে আপনার কাছে একটু খুব বেশি ভালো লাগবে কিনা জানি না, সেটি হচ্ছে যে মাঝে তো আমরা দেখেছি যে ইম্পালস হসপিটালের মালিকানা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের যুদ্ধও আপনি করেছেন, অবশেষে সেই যুদ্ধে আপনি জয়লাভও করেছেন। সেই যুদ্ধ জয়ের গল্পটাও আমরা শুনতে চাই, যেখানে আপনি যখন ডিরেক্টর হিসেবে ঢুকলেন, তারপরে আপনি কিভাবে সেখানে এই যে ঝামেলাটা তৈরি হলো, সেই ঝামেলাটা আপনি কিভাবে সেখান থেকে উত্তরণ হলেন, এবং এক পর্যায়ে শেষ পর্যন্ত আপনি এমডির দায়িত্ব পেলেন, সেই গল্পটা শুনবো। তবে তার আগে নিচ্ছি একটি ছোট্ট একটি বিরতি। ধন্যবাদ দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অবদান, সেই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইম্পালস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইয়াসমিন। জি, আপনাকে এই বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম যে ইম্পালস হসপিটালের ডিরেক্টর হিসেবে ঢোকার পরে আজকে আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। তো আমরা জানি যে মাঝখানে মালিকানার দ্বন্দ্ব ছিল, এবং এই ম্যানেজিং ডিরেক্টর হওয়ার যে এই জায়গায় আসতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আমরা সেই গল্পটি শুনতে চাই, এবং বলতে গেলে সেটি আপনি রীতিমতো একটু যুদ্ধ করেছেন, সেই যুদ্ধটা আমরা একটু জানতে চাই কিভাবে আপনি জয়লাভ করেছেন। আসলে আমাদের বিষয়টা অনেকেই ভিতর থেকে জানেন না। তো আসলে মালিকানার দ্বন্দ্ব ছিল না, ছিল ম্যানেজমেন্টের, ম্যানেজিং আগের যে ম্যানেজমেন্ট ছিলেন, যখন এটা উনি অপসারিত হয়ে গেলেন,
তারপরে যখন সবাই ভোটের মাধ্যমে আমাকে করা হলো, উনি 1 মাস আমি ভালোই চালাচ্ছিলাম, যে আগের ম্যানেজমেন্টের তুলনায় আমার সেলটাও বাড়িয়ে নিয়েছিলাম, সব কিছু খরচ কমিয়ে নিয়ে আসছিলাম, সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করতেছিল, ডক্টররা যারা আগে চলে গিয়েছিলেন ওনারা আসতেছিলেন। হঠাৎ করে উনি একটা মানে কেস ঠুকে দিলেন। তো যাই হোক, সেই কেসের সাথে যেহেতু আপনি সংগ্রামের কথা বলছেন, সংগ্রাম করেই এখনও এই জায়গাটাতে আমি আছি। তো আমি নারী হিসেবে থেমে যাইনি, আমি চ্যালেঞ্জ নিয়েছি যে যেহেতু সবাই আমাকে ম্যান্ডেট দিয়ে এখানে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আমি পালন করব যত বাধাই আসুক। এটাই ছিল আমার সবচেয়ে মানে বড় কনফিডেন্স, যে সেই জন্য আমি নারীদেরকে বলি যে যখনই আমরা যে কাজটা করব, আমরা যদি সাদাকে সাদা বলি এবং কালোকে কালো বলি, অবশ্যই সেখানে আমরা মানে যুদ্ধ করে আমরা জয়লাভ করব। এবং সেটি আমার ক্ষেত্রে হয়েছে, যে আপনি লোয়ার কোর্ট, হাই কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, চেম্বার জজ থেকে প্রতিটা ক্ষেত্র থেকেই এটা আমরা জয়ী হয়ে তারপরে কিন্তু ইম্পালস হসপিটালে এখন আমি দায়িত্ব পালন করছি। তো আমি যদি কেস হওয়ার পরে থেমে যেতাম তাহলে তো এত দূর আসতে পারতাম না। তো সেই জন্য আমি মনে করি যে যে কোনো ব্যাপারে যদি আমরা চ্যালেঞ্জ নেই এবং আমরা যদি সত্যিকার অর্থেই সেখানে ন্যায়নিষ্ঠভাবে কাজ করি, অবশ্যই আমরা সেখানে জয়ী হব। তো মেয়েদের ক্ষেত্রে একটু অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরা সেটাকে মেনে নিতে পারে না যে ও কেন এগিয়ে যাবে, কিন্তু ডে বাই ডে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশের আমাদের নিজের হাজবেন্ড বলেন, ভাই বলেন, সবাই কিন্তু এখন পাশাপাশি এসে দাঁড়িয়েছে এবং উৎসাহ দিচ্ছে। হ্যাঁ, তা না হলে তো ধরেন যে আমি ৭৭টা ভোট এখানে পেতাম না। সবাই নিশ্চয়ই এরা আমার ভাই, এরা আমার বড় ভাইয়ের মতো, এবং এরা আমার খুব রেসপেক্টেবল। প্রত্যেকজন ডক্টর কিন্তু অত্যন্ত, তাদেরকে আমি রেসপেক্ট করি। ওনারা নিশ্চয়ই চিন্তা করেছেন যে না, আমাদের এই বোনটা পারবে বলেই কিন্তু ওনারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সর্বাত্মক চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি মনে করি যে ইম্পালস হসপিটাল একদিন বাংলাদেশের একটা সেরা হসপিটাল হবে এবং সেদিকেই আগাচ্ছি ইনশাল্লাহ। এই যে আপনি অনুপ্রাণিত হওয়ার যে গল্পটি বললেন, তো আপনার কাছ থেকে আপনার যে সন্তান যারা আছে তারা কতটা অনুপ্রাণিত হচ্ছেন? তারা কি বলছে যে তারাও মায়ের মতো উদ্যোক্তা হতে চায়, বা তারা আপনার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছে বা এরকম? অবশ্যই বাবা মাকে তো ছেলেমেয়েরা অবশ্যই ফলো করে। তো আপনাদের দোয়ায় আমার 3টি মেয়ে, ওরা 3জনই ইউকেতে পড়াশোনা করছে। একজন ওরা ইকোনমিক্সে মাস্টার্স কমপ্লিট করেছে, আরেকজন কিংস কলেজ থেকে ও ডাক্তার হয়েছে, এখন ও প্লিমাথে কাজ করছে, NHS-এ ইন্টার্নি করছেন। আরেকটি মেয়ে আমার আর্টিস্ট, ফাইন অ্যান্ড আর্টে পড়াশোনা করছে, ও লিডস ইউনিভার্সিটিতে পড়ছে। মানে 3জনই দেশের বাইরে? জি। তো মেয়েরা যাই হোক, ওরা কিন্তু মাকে ফিল করে, হ্যাঁ, যে তারা উদ্যোক্তা হতে চায় না। হ্যাঁ, ওরা প্রত্যেকে তার নিজের জায়গায় নিজের অবস্থানে যেটা ভালো লাগে। আমিও ওদেরকে বলেছি তোমাদের যেটা ভালো লাগে সেই জায়গায় তোমরা থাকবা এবং সেইভাবেই তোমরা কাজ করবা, নিজেকে প্রতিষ্ঠিত করবা। এবং উদ্দেশ্য হলো সমাজের মানুষের জন্য করা, দেশের জন্য করা। হ্যাঁ, শুধু নিজের জন্য ভাবলে তো হবে না, দেশটাকে ভাবতে হবে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। সবার আগে হলো যত বড় ডিগ্রি নেই না কেন আমরা মানুষ হতে হবে আমাদেরকে। না, তারা যদি উদ্যোক্তা হতে চায় আপনার সাপোর্টটা থাকবে কিনা সেটা বলছি। কারণ এখন পর্যন্ত তো বাংলাদেশের যে বাস্তবতা, কোনো কিছু হতে গেলে আগে পরিবারের সম্মতিটা খুব জরুরি হয়ে পড়ে। অবশ্যই আমি তো মা হিসেবে সবসময় সেটা চাইবো এবং পাশে থাকবো। এবং আমি মনে করি প্রতিটা মাই তার সন্তানের পাশে থাকবে, সন্তানদেরকে নতুন করে তার বাঁচতে শিখাবে, উদ্যোক্তা হতে শিখাবে এবং সর্বোপরি যে মানবতার সেবা। হ্যাঁ, আপনি মানবতার সেবাতে বিভিন্নভাবে মানবকে সেবা করতে পারেন, সেটার জন্য আমাদের ব্রত হয়, সেটার জন্য আমাদের মন মানসিকতার মধ্যে থাকে, আমরা যদি শুধু আত্মকেন্দ্রিক না হই। আপনি যে যুদ্ধ জয়ের গল্পটি বললেন, আসলে বাংলাদেশের প্রতিটি নারী কিন্তু এরকম যুদ্ধ করে ঠেকে ঘাত প্রতিঘাত মোকাবেলা করেই কিন্তু তারা আজকে প্রতিষ্ঠিত। আমরা বাংলাদেশে আমরা দেখি যে ব্যবসা বাণিজ্যের মতো কঠিন জায়গাতেও নারীরা দাপটের সঙ্গে কাজ করছে। এ বিষয়ে আমরা একটি রিপোর্ট একটু দেখতে চাই। তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে? ভোরের আলোয় রাজধানী কিংবা শিল্পাঞ্চল এলাকায় চোখে পড়বে এমন অগণিত নারীর ছুটে চলা, মূলত যারা পোশাক শ্রমিক। হিসাব বলছে পোশাক শিল্পে নারী শ্রমিকের সংখ্যা কমপক্ষে 25 লাখ। তবে সময় বদলাচ্ছে, শুধু কর্মী নন, এখন এই খাতের উদ্যোক্তা হিসেবেও নাম লেখাচ্ছেন নারীরা। কেউ তো পোশাক মালিকদের সংগঠন BGME এর পরিচালক হিসেবেও নেতৃত্ব দিচ্ছেন।
আমি মনে করি নারী পুরুষ পাশাপাশি যায় এবং তারা পাশাপাশি হাঁটতে পারে যদি তাদের মধ্যে ওই ধরনের সমঝোতা থাকে। এবং আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যদি একজন নারী যেই নারী আমরা অগ্রগামী আছি, তারা যদি আমরা একজন নারীকে একজন করে সহায়তা করি, তাহলে আমাদের পশ্চাৎপদ যেই নারীরা আছে তারাও উঠে আসবে। কারণ আজকে আমি শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বে নারীরা বিভিন্ন জায়গায় অগ্রণী ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তা ডক্টর নাদিরা বিনতে আমিনের সোনালী সাফল্যের গল্পটা দীর্ঘ। ৩০ বছর ধরে রিটেইল, পোশাক ব্যবসা, বীমা, খাদ্যসহ নানা সেক্টরে দাপটের সাথে কাজ করে এখন নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এরও। অ্যাক্সেস টু ব্যারিয়ার, অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু কমিউনিকেশন, অ্যাক্সেস টু আইটি, এসব বলবে সবাই, কিন্তু আমার কাছে মনে হয় যে মোবিলিটি একটা বড় বিষয়। সেটা হচ্ছে যে একটা ছেলের পক্ষে বা একটা পুরুষের পক্ষে চট করে সব জায়গায় চলে যাওয়া যায়, সব জায়গায় যেমন প্রবেশ করা যায়, একটা নারীর পক্ষে কিন্তু তা সম্ভব না। সেটা যেমন একটা। আর পলিসি লেভেল থেকে আমরা দেখেছি সব পলিসিতেই বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সবসময় শিল্প কারখানা বা ব্যবসা করতে গেলে পুরুষদেরকে একটু সাপোর্ট সার্ভিসটা সঠিকভাবে বা ভালোভাবে বৃহৎভাবে তাদের পিছনে গিয়ে দাঁড়ায়। কিন্তু একটা নারী যদি বড় ইন্ডাস্ট্রি করতে চায়, মাঝারি ইন্ডাস্ট্রি করতে চায়, কখনো কিন্তু আমরা পাইনি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে যে আমাদের পাশে এসে দাঁড়াবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ সব জায়গাতেই নারীদের অবস্থান জোরালো। উদ্যোক্তা হিসেবে আছেন 50,000 থেকে 1 লাখ নারী। এমনকি ফেসবুকেই ব্যবসা করছেন 12,000 নারী উদ্যোক্তা। সব মিলে বাংলাদেশের নারীদের এসব উদ্যোগ এখন বিশ্ব স্বীকৃত। কাজের স্বীকৃতি হতে হবে, সেটা নারী করুক কি পুরুষ করুক। এবং আমরা দেখেছি যে গৃহস্থালির কাজে কিন্তু নারী যেখানে 6 থেকে 7 ঘন্টা সময় দেন, সেখানে পুরুষ মাত্র সময় দেন 1 থেকে 2 ঘন্টা। হিসাব বলছে কৃষি, শিল্প আর সেবা 3 খাতেই যুক্ত প্রায় 2 কোটি নারী। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর অবদান 20% মতো। গোলাম কাদির রবু, ATN নিউজ, ঢাকা। যে আমরা রিপোর্টটি দেখলাম, তো সেখানে একজন বলছিলেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আসলে নারীরা সেই অর্থে আসলে সহযোগিতা এখনও পাচ্ছে না। তো আপনার এক্ষেত্রে অভিজ্ঞতাটা কি, সেটি আমরা একটু শুনবো। তবে তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। বিরতির পরে এসে আপনি এই প্রশ্নের উত্তরটি দেবেন যে আর্থিক খাতে কিংবা ব্যাংক কিংবা বিমা প্রতিষ্ঠানে কিংবা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে যখন আপনার অর্থের জন্য যান, লোনের জন্য যান, তখন আসলে কেমন সাপোর্ট আপনারা পাচ্ছেন, এই অভিজ্ঞতাটা আমরা আপনার কাছ থেকে শুনবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অবদান, এবং সেক্ষেত্রে আমাদের অতিথি হিসেবে আছেন ইম্পালস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইয়াসমিন। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। যে আপনার কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম যে এই যে বিভিন্ন আপনারা তো নানান কাজে, ঋণের জন্য হোক বা যে কোনো কাজে আপনারা ব্যাংকে যান, এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো তো আপনারা যান, সেখানে আসলে আপনারা কতটা সুবিধা পান? আমরা তো রিপোর্টটিতে দেখলাম, তিনিও বলছিলেন যে এখনও সেইভাবে তারা সেবাটি পাচ্ছেন না। হ্যাঁ, উনি সঠিকই বলেছেন। যখনই কোনো একজন নারী উদ্যোক্তা ব্যাংকের কাছে তারা হেল্প চাচ্ছে, প্রথমেই কিন্তু মনে করে যে আসলে কি নারী পারবে। হ্যাঁ, এটাই প্রথমেই নেগেটিভ চিন্তা করে, পজিটিভ চিন্তা করে যে নারী যখন এত দূর পর্যন্ত এগিয়ে আসছে, তাকে আরেক ধাপ এগিয়ে প্রয়োজনে একটু সহযোগিতা করি, সেই জায়গাটা এখনো আমরা আসতে পারিনি। যখনই আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যাই আমরা ঋণের জন্য বা আমার প্রতিষ্ঠানকে আরো ডেভেলপ করার জন্য, তখনই বলা হয় যে আপনি কি পারবেন? হ্যাঁ, মনে হচ্ছে না তো যে আপনি পারবেন। এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, এতে করে কিন্তু মনটা ভেঙে যায়। যে কিন্তু আমি মনে করি সবার তাই হওয়া উচিত যে আপনি যখন সাহস করে আসছেন, আপনি অবশ্যই পারবেন এবং আপনাকে পারতেই হবে এবং আপনি পারবেন, এবং আপনাকে যতদূর সহযোগিতা করা যায় ততদূর আমরা সহযোগিতা করব। দেখা যায় বিভিন্ন জায়গায় আপনার এই পেপারস লাগবে, ওই পেপারস লাগবে, ওই পেপারস লাগবে, এগুলো কিন্তু অনেক শিথিল করে নেওয়া যায়। আর প্রতিটা কাজেই আপনি দেখবেন যে মেয়েরা কম্পারেটিভলি, আমি ছেলেদেরকে ছোট করে বলছি না, কম্পারেটিভলি ওরা কিন্তু অনেক সিনসিয়ার থাকে।
তারা ঘরে যেরকম সিনসিয়ার, হাজবেন্ডের ক্ষেত্রে সিনসিয়ার, তার ভাইয়ের ক্ষেত্রে সিনসিয়ার, তার সন্তানের ক্ষেত্রে সিনসিয়ার, তারা কিন্তু বাইরে যখন কাজ করে অফিসের মধ্যেও দেখবেন যে প্রতিটা কর্মকর্তা কর্মচারীর প্রতি তারা খুব সিনসিয়ার থাকে। কাজেই আমি মনে করি যে প্রতিটা ক্ষেত্রে আমার ভাইরা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা মনে করবে না, তাদের সহায়ক শক্তি হিসাবে নিবে এবং প্যারালাল থাকবে, একে মানে একসাথে পথ চলবে, একসাথে কাজ করবে এবং একই মানসিকতার হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এবং এটা দেখা যায় যে একদম নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত এই মানসিকতাটা আমাদের হওয়া উচিত। না, আপনি তো ধরেন যে আর্থিক সেক্টরের কথা বললেন, যে সেখানে গিয়ে আপনারা কি বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন সেটি বললেন, পাশাপাশি নারী উদ্যোক্তারা আর কি কি সমস্যা ফেস করছে এখনকার সময়ে? যখনই ধরেন আর্থিক ব্যাপারটা তো অনেক একটা বড় ব্যাপার, হ্যাঁ, সেখানে ছেলেরা যত সহজে লোনটাকে নিয়ে আসতে পারে, মেয়েরা কিন্তু পারে না, এখনো পারছে না। তো আমি আজকে আপনাদের এটি নিউজের মাধ্যমে সবাইকে বলে দিতে চাই যে মেয়েরা যখন কোনো কাজে যাবে সেটা যেন সিনসিয়ারলি দেখে এবং সেটার জন্য যেন সবাই সহযোগিতা করে, তাহলে ওরা উৎসাহ পাবে কাজ করতে। আচ্ছা, আর কোনো তারপরে তো পারিবারিক অনেক প্রতিবন্ধকতা থাকে, সেটা থাকে। দেখেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েরা ঘর থেকেও সে সাপোর্ট পাচ্ছে না, ঘর থেকে প্রথমে সাপোর্ট পাইতে হবে, হ্যাঁ, তার হাজবেন্ড থেকে সাপোর্ট পাইতে হবে, বাবার থেকে সাপোর্ট পাইতে হবে, ভাইয়ের কাছ থেকে সাপোর্ট পাইতে হবে, তার সন্তানের কাছ থেকে সাপোর্ট পাইতে হবে, তাহলে তো সে এগিয়ে যেতে পারবে। আরেকটি বিষয় আমরা খেয়াল করে দেখি, সেটি হচ্ছে যে নারী উদ্যোক্তারা তারা পণ্য বা সেবা তারা চালু করে, কিন্তু সেগুলো আসলে প্রপার বিক্রির জন্য কোনো আসলে ওয়ে পায় না। সেই জায়গাতে আসলে কিভাবে হেল্প? সেই জায়গাতে প্রতিটা পণ্যের ক্ষেত্রে তো মার্কেটিং দরকার। হ্যাঁ, আমার হসপিটালেও যেমন মার্কেটিং দরকার। মার্কেটিং এই কারণে দরকার যে আমার হসপিটালে একজন ভালো বিশেষজ্ঞ ডক্টর আছেন, এই জিনিসটা তো আমাকে সবাইকে জানাইতে হবে। যার জন্য আমরা কি করি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, আজকাল ডিজিটাল পদ্ধতিতে জানানো হচ্ছে, বিভিন্ন মাধ্যমে আমাকে জানাইতে হবে। ঠিক তদ্রূপ যদি কোনো পণ্যের ব্যাপারে, ধরেন আমি একটা কসমেটিক্স আমি এটাকে আবিষ্কার করেছি বা আমি প্রোডাক্ট করছি, সেটা সম্পর্কে তো আমাকে সেভাবে অ্যাড করতে হবে। কিন্তু মেয়েরা যখন মার্কেটিংয়ে যায় তখন এটা অনেকেই বাঁকাভাবে দেখে। এই যে বাঁকাভাবে দেখাটা, তখন তার মনটা ভেঙে যায় যে আমি তো আমার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছি, কিন্তু এটা কিন্তু সেভাবে দেখা হচ্ছে না। এইগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং তাদেরকে উৎসাহিত করতে হবে। এরকম প্রতিটা ক্ষেত্রেই, হ্যাঁ, ধরেন আপনি লোন করেছেন, সেটার ব্যাপারেও যদি আপনি ব্যাংকে যে আপনি চাচ্ছেন একটু সহযোগিতা, সেই সহযোগিতাগুলো করতে হবে। না, যেমন ধরেন যে আপনি তো হসপিটালের ক্ষেত্রে বললেন, ধরেন যে একজন নারী উদ্যোক্তা তার পণ্য তৈরি করেছে, সে বিদেশে রপ্তানি করতে চায়, এই জায়গাগুলোতে আপনারা মানে কতটা সহযোগিতা পাচ্ছেন, বা যারা এটা সঙ্গে জড়িত আছে তারা স্মুথলি হচ্ছে না, অনেক রকমের দেখা যায় যে ফর্মালিটিস গুলি করতে হয়, সেগুলোকে শিথিল করে নিয়ে আসা উচিত। অন্তত নারীদের ক্ষেত্রে এগুলোকে শিথিল থাকা উচিত প্রতিটা ক্ষেত্রে। যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যার জন্য মেয়েরা আগাতে পারছে না, হ্যাঁ, সেগুলোতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো আপনি তো হসপিটাল ব্যবসার সঙ্গে আপনি জড়িত, তো যদিও ব্যবসা না, এটি একটা সেবাধর্মী একটা কাজ, তো সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে এই হসপিটালের পাশাপাশি আপনি অন্য কোনো সেক্টরে ইনভলভ হওয়ার ইচ্ছা আছে কিনা আপনার? আসলে যেটা বলছেন যে হসপিটাল ব্যবসা, আসলে হসপিটাল অত ব্যবসা হয় না, সেটাই বলছি, সেবাধর্মী। হসপিটালটা আসলে মানসিকভাবে আমরা যে এখানে আমরা সেবাটা দিব, হ্যাঁ, তারপরে পাশাপাশি তো কিছুটা থাকবে, কিন্তু সেবাটা আমাদের মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, এখানে যেমন আমাদের হসপিটালটা, এখানে ডক্টররা কিন্তু সবাই তার নিজের প্রতিষ্ঠানে, নিজের ঘরে নিজে ইচ্ছে মতো কাজ করবে, কেউ এখানে তাকে কোনো রকমের বাধা দিবে না, কেউ কোনো নির্দেশ দিবে না, তার মতো করে সে কাজ করবে। এরকম একটা মানসিকতা নিয়ে কিন্তু আমাদের ইম্পালস পরিবার, মানে ইম্পালস হসপিটালটা গড়ে উঠেছে এবং এখনো পর্যন্ত সেই মানসিকতা নিয়েই সবাই কাজ করছে। সাধারণ মানুষদের জন্য ইম্পালস হসপিটালে কি সুযোগ সুবিধা আছে? আমরা সাধারণ মানুষের জন্য অনেকেই ভাবে যে একটা মাল্টি লেভেল হসপিটাল, এখানে সাধারণ মানুষ মনে করি হসপিটালে ঢোকাটাই তো অনেক বিপজ্জনক, এবং অনেকে বলেও ফেলে যে এটা একটা গেটআপ দেখে তো ঢুকতেও ভয় পায়, যে হয়তো অনেক টাকা এখানে খরচ হবে। কিন্তু আমরা আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের হসপিটালের প্রতিটা ডক্টর যে একটি মানুষও যেন ওখান থেকে সেবা না নিয়ে ফেরত না আসে, আমরা সেই জন্য আমাদের সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমরা একদম ফ্রি, শুধুমাত্র 300 টাকায় রেজিস্ট্রেশন কস্ট দিয়ে সেখান থেকে চেক আপ করে আসতে পারবে। এবং আমরা
তাদের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও আমরা যথেষ্ট পরিমাণ ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি জি। যেন সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা নিয়ে আসতে পারে। যেমন আপনার হসপিটালটি যেখানে, সেটা একটা শিল্পাঞ্চল, সেখানে সাধারণ শ্রমিকদের জন্য কি সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, সেটি আমরা রেখেছি। আমরা সকাল 8টা থেকে 12টা পর্যন্ত একদম শুধুমাত্র 300 টাকায় রেজিস্ট্রেশন ফি দিয়ে সেখানে আমরা তাদের চিকিৎসা চেকআপের ব্যবস্থা রেখেছি, এবং তাদের যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই ক্ষেত্রে আমরা একটা ভালো ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একেবারেই ফ্রি রেখে দিই। হ্যাঁ, সেটা আমাদের হসপিটালের মধ্যে আছে। যে আমরা আলোচনার আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আজকে বিশ্ব নারী দিবস, আপনি নারী উদ্যোক্তা হিসেবে কথা বলছেন, সার্বিকভাবে আপনার আর কি বলার আছে আমি নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? নারীদেরকে বলবো যে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবেই, সেটাকে উপেক্ষা করে নিজের কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে গেলে অবশ্যই বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করে একসময় আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারবো, এবং আমরা এগিয়ে যাব, এবং এটাই হোক আমাদের ব্রত, এবং এটাই হোক নারী দিবসের প্রতিপাদ্য বিষয়, এবং কোনো নারী যেন মানে পিছিয়ে না থাকে এবং যেন বৈষম্যের শিকার না হয়, তারা যেন তাদের ন্যায্য হিস্সাটা যেন পায়, আর বেলা শেষে সম্মানটুকু যেন পায়। না, আমরাও সেটি চাই যে নারীরা ঘাত প্রতিঘাত এগিয়ে তারা এগিয়ে যাক, এবং তারা তাদের যে প্রাপ্য সেটুকু তারা পাক, এবং তাদের তারপরে সেই সাথে আমি বলবো নারী তো মায়ের জাত, তাই না? সেই মাকে তো সবারই রেসপেক্ট দিতে হবে, এবং প্রতিটা মাই মানে রেসপেক্ট পাবে, এবং আমি প্রতিটা মাকে আজকে এই নারী দিবসে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে এটিএন নিউজের সকল কলাকুশলীদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।